স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজকে আবারও বৈঠক এবং এই বৈঠকের জন্য চিঠি দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলেন, মুখ্য সচিব সেই মতো সময় দিয়েছেন। নবান্নে 6:30 মাত্র কয়েক মিনিটের সময় বাকি বলা যেতে পারে। যদিও আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই জুনিয়র চিকিৎসকরা তারা যে বাসে করে এই কয়েকদিন যে বৈঠকে নবান্নে বা কালীঘাটে গিয়েছেন সেই বাস পৌঁছে গিয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে। একে একে জুনিয়র চিকিৎসকরা তারা বাসে উঠছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আজকেও নির্ধারিত যে সময় সেই সময়ের কিছুটা পরে হয়তো বৈঠক শুরু হবে। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন, টাস্ক ফোর্সের সদস্যরাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন। মূলত জুনিয়র চিকিৎসকদের দাবি যেটা রয়েছে যে তাদের বক্তব্য যে আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন বৈঠক হয়েছিল কালীঘাটের বাড়িতে গত সোমবার, সেই বৈঠকে তাদের 3টি দাবি মেনে নেওয়া হয়েছিল। 4 নম্বর এবং 5 নম্বর দাবি নিয়েই তারা আজকে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করবেন। বিভিন্ন হাসপাতালের যে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে কথা হবে। এছাড়াও হাসপাতালে একাধিক বিষয় রয়েছে, তারা মনে করছেন যে সেই বিষয়গুলোর নিষ্পত্তি হওয়া প্রয়োজন রয়েছে, তাই আবারও তারা বৈঠক ডাকছেন। এবং যতক্ষণ না পর্যন্ত সেই সমস্ত তাদের এই দাবি দেওয়া মানা হচ্ছে, সেই দাবি মানা না হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি তুলবেন না। আমরা দেখলাম যে সোমবার দিন বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবং জুনিয়র চিকিৎসকরা তারাও সাংবাদিকদের যে জানিয়েছিলেন তাদের বেশ কিছু দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। তাদের দাবি মেনেই সরানো হয়েছে পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে, এসেছেন মনোজ ভার্মা। তাদের দাবি মেনেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে। এরই পাশাপাশি এই আরজিকর মেডিকেল কলেজের পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সেখানে রেস্ট রুম আলাদা করা বা বাথরুম আলাদা করা, সিসিটিভি বসানো, এই সমস্ত বিষয়ে প্রায় 100 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরপরেও জুনিয়র চিকিৎসকরা মনে করছেন যে এখনও হাসপাতালগুলোর নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থার যথেষ্ট খামতি থেকে যাচ্ছে এবং তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তারা জানতে চান। সে কারণেই আজকে তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন এবং যে টাস্ক ফোর্সের কথা বলা হচ্ছে সেই টাস্ক ফোর্সও থাকবে, টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত থাকবেন। অর্থাৎ মুখ্য সচিবের পাশাপাশি স্বাস্থ্য সচিব তিনিও উপস্থিত থাকার কথা রয়েছে আজকের এই বৈঠকে। নবান্নে ফের বৈঠক, 6:30 এই বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। আপনারা একই সঙ্গে নবান্নের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি জুনিয়র ডাক্তারদের বাস, যে বাসে করে তারা নবান্নে যাবেন। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা একের পর এক বাসে উঠছেন, তারা এক এক করে নবান্নে বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকরা। আপনারা একই সঙ্গে দুটো ছবি দেখতে পাচ্ছেন, নবান্নের ছবি। নবান্ন সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের জন্য 2 ঘন্টারও বেশি সময় ধরে তিনি অপেক্ষা করেছিলেন, তারপর সেই বৈঠক হয়নি। এরপর কালীঘাটে বৈঠকের সময় দেওয়া হলো, 3 ঘন্টা পরে বৈঠক হয়নি। তারপর গত সোমবার দিন বৈঠক হয়েছে কালীঘাটে, যেখানে অনেকটাই তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জুনিয়র চিকিৎসকরাও বলেছিলেন। এরপরে জুনিয়র চিকিৎসকরা মনে করা হয়েছিল, কারণ তারাও স্বাস্থ্য ভবনের সামনে ফিরে গিয়ে বলেছিলেন যে যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে, যে অর্ডারের কথা বলা হয়েছিল সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। এবং সেই মতো তাদেরকে যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় যে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতো অর্ডার বেরোয় এবং বিনীত গোয়েলকে সরানো হয় পুলিশ কমিশনারের পদ থেকে। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানো হয়, ডিসি নর্থকে সরানো হয়, একাধিক পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু দেখা গেল যে কর্মবিরতি তুললেন না জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, বাস কি ছেড়ে দিয়েছে, কি ছবি?
দেখো, নবান্নের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই তারা বাসে এসে বসেছেন। যে বাস নবান্নের উদ্দেশ্যে যাবে সেই বাসে কিন্তু তারা ইতিমধ্যেই এসে বসেছেন এবং 30 জন প্রতিনিধির কথা মুখ্য সচিব যে মেল পাঠিয়েছিলেন তাতে কিন্তু 30 জন প্রতিনিধি যাওয়ার বিষয়ে বলা হয়েছিল এবং সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু 30 জনের প্রতিনিধি তারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং তারা এই বৈঠকে গিয়ে নিজেদের যে দাবি দাওয়া সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, এখনো যে সমস্ত বিষয় তাদেরকে আলোচনা বাকি রয়েছে সেই বিষয়গুলো তারা আলোচনা করবেন। তার মধ্যে যেরকম হাসপাতালের সার্বিক পরিকাঠামো রয়েছে, স্বাস্থ্যের পরিকাঠামো রয়েছে, তার পাশাপাশি কিন্তু সুরক্ষার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তারা মনে করছেন যে হাসপাতালগুলিতে চুক্তিভিত্তিকে কোনোভাবেই কোনো চিকিৎসক নয়, একেবারে স্থায়ী চিকিৎসক নিয়োগ করতে হবে, এমনটা কিন্তু তাদের দাবি রয়েছে। এছাড়া যে সমস্ত রোগী কল্যাণ সমিতি রয়েছে ইতিমধ্যেই যা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে, সেই সমস্ত রোগী কল্যাণ সমিতিতেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে প্রতিনিধিত্ব সেই প্রতিনিধিত্ব তাদেরকে রাখতে হবে। শুধু তাই নয়, যে টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছিল এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সেই টাস্ক ফোর্সেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের যে প্রতিনিধিত্ব সেই প্রতিনিধিত্ব রাখতে হবে। অর্থাৎ একদিকে যেরকম হাসপাতালগুলির সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়, তার পাশাপাশি সুরক্ষার বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি হাসপাতালে রেস্টরুম, সিসিটিভির নজরদারি সহ একাধিক বিষয় যেরকম রয়েছে, তার পাশাপাশি প্রত্যেকটি হাসপাতালে সেক্ষেত্রে কিন্তু টাস্ক ফোর্স থাকতে হবে। অর্থাৎ কোনোভাবেই এই যে থ্রেট কালচার হাসপাতালগুলোতে রয়েছে, যেটা এর আগেও অভিযোগ করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, সেই থ্রেট কালচার কিন্তু কোনোভাবেই রাখা যাবে না এবং সেই জায়গা থেকে যাতে গোটা পরিস্থিতি সার্বিকভাবে হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোতে যাতে একটা স্বচ্ছতা বজায় থাকে, সেই স্বচ্ছতার নিরিখেই কিন্তু বলা যেতে পারে তারা আলোচনা করবেন এবং তারা ইতিমধ্যেই কিন্তু যে বাস নবান্নের উদ্দেশ্যে রওনা হবে সেই বাসে তারা এসে বসেছেন। বাস কিছুক্ষণের মধ্যেই রওনা হবে। আমি আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তাদের দাবি পূরণের লক্ষ্যে এখনো কিন্তু তারা একেবারে প্রস্তুত রয়েছে। বাসের চালকও প্রস্তুত রয়েছেন, নিজেদের মধ্যে বেশ কিছু কথাবার্তা তারা বলছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই বাস রওনা দেবে এবং সেখানেই কিন্তু তারা তাদের দাবি দাওয়া সম্পর্কিত যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে জানাবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আমি আরও একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যেখান থেকে কিন্তু রওনা দিচ্ছেন তারা। একেবারে বাসের শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দেবেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সত্য যে বাস ছেড়ে দিচ্ছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা রয়েছেন। সুরক্ষার বিষয়টা এবং সেক্ষেত্রে এই যে টাস্ক ফোর্সের কথা বলা হয়েছিল সেই টাস্ক ফোর্সেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিত্ব জরুরি বলে আপনারা মনে করছেন? হ্যাঁ, একদমই তাই মনে করছি, কারণ নিজেদের কলেজের ব্যাপারটা নিজেরাই সব থেকে ভালো বুঝবো সেই জায়গায়। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। আর কিছুক্ষণ পরেই নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসবেন জুনিয়র চিকিৎসকরা। তারা এখনো পর্যন্ত কর্মবিরতিতেই রয়েছেন। তাদের দাবির বেশ কিছু দাবি মেনে নেওয়ার পরেও, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের একাধিক দাবি মেনে নেওয়ার পরেও কিন্তু তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তারা আজকে ফের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসছেন এবং তারা হাসপাতালগুলোতে নিরাপত্তা সুরক্ষা বিষয় নিয়েই বৈঠক করবেন। এরই পাশাপাশি যে রোগী কল্যাণ সমিতি রয়েছে সেই রোগী কল্যাণ সমিতিতে যাতে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি থাকেন, পাশাপাশি টাস্ক ফোর্সে যাতে তাদের প্রতিনিধি থাকেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই মুখ্য সচিবের সঙ্গে নবান্নে বৈঠক করবেন। এবং এই জুনিয়র চিকিৎসকদের নিয়ে বাসটি ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে থেকে রওনা দিয়েছে। নবান্নেতে আর কিছুক্ষণ পরেই বৈঠক শুরু হবে। নবান্নেতেও সেখানেও প্রস্তুতি যথেষ্টই রয়েছে, প্রস্তুতি সারা। মুখ্য সচিব জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করছেন। 6:30টায় সময় দেওয়া হয়েছিল, 6:40 বাজে প্রায়। এখনও জুনিয়র চিকিৎসকরা এই মাত্রই সদ্যই তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে তাদের বাস ছেড়েছে। তাদের বাসকেই ফলো করছেন আমাদের প্রতিনিধি। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে আজকে বৈঠক করবেন। এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক তারা করেছেন, যদিও সোমবার দিন কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তাদের একাধিক বিষয় মেনে নিয়েছেন। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক, আর কিছুক্ষণ পরেই সেই বৈঠক শুরু হবে।
জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। এরই পাশাপাশি রাজ্যের একাধিক জেলা বন্যা বিধ্বস্ত হয়েছে এবং প্লাবিত এলাকা পরিদর্শনে যান। আজকে বেশ কিছু জায়গাতেই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল তিনি গিয়েছেন, তার আগে তিনি আরামবাগে গিয়েছেন। আরামবাগের খানাকুলে সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, 16টি গ্রাম জলের তলায় পৌঁছে গিয়েছে। ঘাটালেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি হুগলির আরামবাগেও যান, সেখানে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন যে এই যে জেলায় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য কেন্দ্রকে দায়ী করেন, ডিভিসিকে দায়ী করেন, যে ডিভিসি ছাড়া জলেই এই বন্যা পরিস্থিতি। পাঁশকুড়া, ঘাটাল, উদয়নারায়ণপুর কিংবা খানাকুল বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। বন্যা দুর্গত এলাকায় আজকে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে বন্যা পরিদর্শনে যান, সেখানে গিয়ে তিনি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন এবং যাতে দ্রুত যারা বন্যা বিধ্বস্ত এলাকায় এখনও আটকে রয়েছেন তাদেরকে সেখান থেকে উঁচু জায়গায় স্থানান্তরিত করা যায় এবং ত্রাণ যাতে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়, সেখানে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেই বিষয়েও কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন। এবং ডিভিসি ছাড়া জলেই কিন্তু একের পর এক জেলা জলের তলায় চলে গিয়েছে বলে অভিযোগ করেন এবং ডিভিসি কোনো ধরনের ইন্টিমেশন না দিয়েই জল ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ করেন। ম্যানমেড বন্যা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসুরাতেও যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে কি বলেছেন শুনবো। কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিভিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ম্যানমেড বন্যা, একেবারে বারবার বারণ করা সত্ত্বেও জল ছাড়া হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাজ্য, বাংলাকে ভাসানোর চক্রান্ত করা হচ্ছে। আরামবাগে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরসুরাতেও যান বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। ঘাটালে যান তিনি, ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। বন্যা কবলিত এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি এবং আমি সরি টু সে, ফলাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। পরে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন, কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009 বলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত ডিবিসির ব্যাপারে। এটা ম্যানমেড ফ্লাড করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে, সিল্টিং করছে না এবং ইচ্ছা করে জল ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে। অন্য জায়গা বাঁচো, তোমার আপত্তি নেই, কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার? সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না।
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, ম্যানমেড বন্যা, ঝাড়খণ্ডকে বাঁচাতে ডিভিসি জল ছেড়ে দেয় এবং এই জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্য। একের পর এক জেলা জলের তলায় চলে গিয়েছে। বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে রাজ্য সড়ক জলের তলায়, একের পর এক বাঁধ ভেঙে যাচ্ছে। কাঁসাই নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত এলাকা, বহু মানুষ এখনও বন্যার ত্রাণ পায়নি, তাদেরকে এখনও পর্যন্ত উঁচু এলাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে মৃতদেহ সৎকারও করা যাচ্ছে না, এমন পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। যেমনটা আপনাদের বলছিলাম যে বিভিন্ন জায়গাতেই একেবারে জলের তলায় পৌঁছে গিয়েছে জেলার বিভিন্ন প্রান্ত। প্রায় 10টি জেলা, কম বেশি 10টি জেলা কিন্তু বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে মৃতদেহ সৎকারও করা যাচ্ছে না, সেই ব্যবস্থাও করা যায়নি, এমনটা ছবি কিন্তু ফুটে উঠছে। শুকনো জমিটুকুও পাওয়া যাচ্ছে না, নৌকোয় করে দেহকে স্থানান্তরিত করে অন্যত্র সারা হলো সৎকারের কাজ। দেখব। মোড়েও শান্তি নেই। জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের প্রতাপনগর এলাকা। দেহ সৎকারের জন্য মিলছে না শুকনো জমিটুকু, তাই নৌকায় করেই দেহকে স্থানান্তরিত করতে হলো অন্যত্র। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার 10 নম্বর ওয়ার্ডের গড় প্রতাপনগরের। মৃতা 50 প্রতিমা চৌধুরী। মৃতার আত্মীয় রাজকুমার চৌধুরী জানান, মঙ্গলবার রাতে প্রতিমা দেবী মারা যান শারীরিক অসুস্থতার কারণে। জল যন্ত্রণায় দেহকে নৌকায় চাপিয়ে ঘাটালের আরগোড়া চাতালে নিয়ে আসা হয়। তারপর সববাহী গাড়িতে করে দেহ দাহ করা হলো অন্য জায়গায়। একে নিয়ে যাবে, এখানে তো সব ডুবে গেছে। হ্যাঁ, বেলেঘাটা চুল্লিতে বন্যার কারণে শুকনো কোনো জায়গা পেলেন না? নেই, কোনো শুকনো নেই, সব ডুবে গেছে। ঘাটালের বন্যা পরিস্থিতি এতটাই খারাপ তা এই ছবিতেই স্পষ্ট। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চলছে দড়ি টানাটানি। কবে মিলবে সমাধান, প্রশ্ন ঘাটালবাসী। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। একাধিক জেলায় কিন্তু জলের তলায় রয়েছে, যদিও ত্রাণ পৌঁছানো হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একাধিক ব্যবস্থা করা হচ্ছে। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা তারাও যাচ্ছেন, কিন্তু এই একে তো বৃষ্টির জল, তারপরে যে ডিভিসি ছাড়া জলে কিন্তু জলমগ্ন বিভিন্ন জেলা। দেখব একবার। বৃষ্টি কমলেও মিলছে না স্বস্তি। পুজোর আগে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং ব্যারেজের ছাড়া জলে প্লাবিত একাধিক এলাকা। জল যন্ত্রণায় ঘুম উড়েছে রাজ্যবাসীর। নিম্নচাপ ও বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি। টানা 3 দিন ধরে জল ছাড়ছে ডিভিসি। বুধবার দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয় 2,57,000 কিউসেক জল। প্লাবিত দামোদর তীরবর্তী উপকূল এলাকা। কাঁসাই নদীতে বাড়ছে জলস্তর। পাঁশকুড়া, চাপাটালি, গড় পুরুষোত্তম, জদরায় ভাঙল বাঁধ। হুহু করে জল ঢুকছে গ্রামে। জলের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক পাকা বাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুল। একাধিক এলাকায় ভেঙেছে নদীবাঁধ। 16টি গ্রাম জলের তলায়। জল বাড়ছে হাওড়া, আমতা, উদয়নারায়ণপুর। ডিভিসির ছাড়া জলে প্লাবিত 5-6টি গ্রাম। উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে জল থই থই। জলমগ্ন থানা, বাড়ানো হচ্ছে এনডিআরএফ এর দল। প্লাবিত শালী নদী। জলের তলায় কয়েক হাজার একর ধানের জমি। সমস্যায় পাত্রসার এলাকার কৃষকরা।
জলের তোড়ে শিবনিবাসে ভাঙল অস্থায়ী বাঁশের সেতু, বন্ধ নদী পারাপার। বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু পরিবার, ভেঙে পড়েছে শতাধিক কাঁচা বাড়ি। ঘটনাস্থলে বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিকরা, ত্রাণ শিবিরে আশ্রয় দুর্গতদের। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাগুলিতে নজরদারির জন্য বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে জারি বৃষ্টি, তাই বৃষ্টির পরিমাণ যদি বাড়ে তাহলে ডিভিসি থেকে আরো জল ছাড়া হতে পারে, ফলে প্লাবনের আতঙ্ক এখনই কাটছে না। বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 4 জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পরিকল্পিত হয় বাংলাকে ভাসিয়েছে, আর কত অত্যাচার করবে, ম্যানমেড বন্যা, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা টিভি। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।